আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগতম জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আমি হাবিবুল্লাহ। আজকের ক্লাসে আমরা আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অষ্টম অধ্যায় বৃত্তের একটি সৃজনশীল, যেটি এসেছিল বরিশাল বোর্ড 24 সালে। এখানে আমাদের ক নাম্বার প্রশ্নটা উদ্দীপকের সাথে রিলেটেড না, আমরা ক নাম্বার প্রশ্নটা আগে সমাধান করি। দেখো, ক নাম্বার প্রশ্নে বলা হচ্ছে প্রমাণ করো যে কোনো বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক। অর্থাৎ কোনো বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলটা সেটা তার কর্ণের উপর যদি কোনো বর্গক্ষেত্র হয় তার ক্ষেত্রফলের অর্ধেক। হয়তো বুঝো নাই, আমি আরেকবার একটু বুঝাই দিচ্ছি সুন্দর করে। দেখো, মনে করো এটা একটা বর্গক্ষেত্র, ঠিক আছে? লাল কালার যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বর্গক্ষেত্র, আর এটার কর্ণটা হচ্ছে এই যে কালো কালারে, এটা হচ্ছে তার কর্ণ। এই যে এটা হচ্ছে কর্ণ। এখন লাল বর্গক্ষেত্রটার যে ক্ষেত্রফল, মনে করো লাল বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল হচ্ছে 500 বর্গমিটার সাপোজ। তাহলে এই কালো যে কর্ণটা আছে এটার উপর যদি একটা বর্গক্ষেত্র হয়, এই কালো কর্ণটার উপর, এই কালো কর্ণটার উপর যদি একটা বর্গক্ষেত্র হয়, তাহলে কালো কর্ণটার উপর যে বর্গক্ষেত্র হলো সেটার ক্ষেত্রফল হবে 1000। তার মানে কি, বর্গক্ষেত্রটার ক্ষেত্রফল এই কর্ণের উপর ক্ষেত্রফলের অর্ধেক হবে। এখানে এটাই বলছে, দেখো কোনো বর্গক্ষেত্র তার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের অর্ধেক, অর্থাৎ কর্ণের উপর যে অঙ্কিত বর্গক্ষেত্রটা হবে তার অর্ধেক হচ্ছে ওই মেইন বর্গক্ষেত্রটা হয় আর কি। এটা আমাদের প্রমাণ করে দেখাইতে বলতেছে। তো ঠিক আছে, চল আমরা প্রমাণ করি। প্রথমে আমরা ধরে নিলাম যে এবিসিডি হচ্ছে একটা বর্গ, ঠিক আছে? ধরে নিলাম কি এবিসিডি একটি বর্গক্ষেত্র, এর এসিটা হচ্ছে কর্ণ। এই যে দেখো এসি বাহুটা হচ্ছে কর্ণ। এখন আমাদের প্রমাণ করতে হবে, কি প্রমাণ করতে হবে? আমাদের প্রমাণ করতে হবে যে এবি স্কয়ার সমান হাফ অফ এসি স্কয়ার। কথা হচ্ছে কেন এবি স্কয়ার? একটা জিনিস খেয়াল করে, এই যে মেইন বর্গক্ষেত্রটা আছে, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কয়ার। তাহলে এটার একটা বাহুর নাম কি? এবি। তার মানে এবি স্কয়ার হচ্ছে কি মেইন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল যেহেতু বাহু স্কয়ার, আমরা বললাম যে এবি মানে এবির উপর যদি আমরা স্কয়ার দিই তাহলে সেটা হচ্ছে বর্গের ক্ষেত্রফল, কারণ বর্গের এক বাহু এবি, এই জন্য এটার ক্ষেত্রফল এবি স্কয়ার। এখন কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র হলে কি? কর্ণ এসি। তাহলে এসির উপর যদি বর্গক্ষেত্র হয় তাহলে এই বর্গক্ষেত্রটা দেখতে এরকম হবে। তাহলে এই বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য কত? একটা বাহুর দৈর্ঘ্য এসি, তাহলে এটার ক্ষেত্রফল কি হবে? এসি স্কয়ার। এখন বলছে যে না, এটা তো আমাদের প্রশ্নে বলে দিয়েছে, আমাদের প্রমাণ করতে হবে যে এটার ক্ষেত্রফল আসলেই বড়। তো এই দুইটাকে সমান করতে হলে এটা যেহেতু দ্বিগুণ বড়, এটার সাথে হাফ গুণ করে দিতে হবে এটার ক্ষেত্রফল। অর্থাৎ লাল যে বর্গটা দেখতে পাচ্ছ, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটার সাথে যদি আমি অর্ধেক করে দিই, অর্থাৎ ওই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলকে যদি অর্ধেক করি, তাহলে কালো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান হবে। অর্থাৎ কোন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল তার যে মেইন কর্ণের উপর যে বর্গক্ষেত্রটা হবে তার অর্ধেক হয়। তার মানে কর্ণের উপর যে বর্গক্ষেত্রটা হলো এটার ক্ষেত্রফল হচ্ছে এসি স্কয়ার, আর এসি স্কয়ারকে যদি আমি অর্ধেক করি তাহলে মেইন বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হয়। প্রশ্নে কিন্তু এটা বলা ছিল। তো এটাই তার মানে আমাদের প্রমাণ করতে হবে। তো চলো আমরা এটাই প্রমাণ করার চেষ্টা করি। তো প্রথমে ধাপ 1-এ এখানে এবিসি ত্রিভুজের বি কোণ এক সমকোণ, অবশ্যই এক সমকোণ। কেন? কারণ বর্গের প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি, এক সমকোণ। এখন এবিসি কে যদি তুমি একটা ত্রিভুজ চিন্তা করো, এটা কিন্তু তাহলে একটা সমকোণী ত্রিভুজ হয়ে যায়। সমকোণী ত্রিভুজের এই কোণটার মান হচ্ছে 90 ডিগ্রি, তাই না? তাহলে এবিসি ত্রিভুজের বি কোণটা হচ্ছে এক সমকোণ। তাহলে এবিসি ত্রিভুজ সমকোণী, আর সমকোণী হওয়ার কারণে 90 ডিগ্রির বিপরীত বাহু এসি, যেহেতু আমরা জানি যে 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকে সেটা হচ্ছে তার অতিভুজ হয়। তার মানে এবিসি ত্রিভুজের অতিভুজ হচ্ছে এসি, তাহলে অতিভুজ এসি। এখন আমরা জানি যে অতিভুজ স্কয়ার, পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এটা অতিভুজ ধরলাম, এটা লম্ব ধরলাম, এটা ভূমি ধরলাম। তাহলে এই অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, অর্থাৎ এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। এখন এসি স্কয়ারের জায়গায় এসি স্কয়ার আছে, এবি স্কয়ারের জায়গায় এবি স্কয়ার আছে, বিসি স্কয়ারকে আবার এবি স্কয়ার লিখতেছে। কেন? কারণ এটা যেহেতু বর্গ, বর্গের চারটা বাহুই সমান, তাহলে এই বাহুর মান যদি এবি হয়, এই বাহুর মান নাম বিসি, বাট এটাকে চাইলে আমি এবি বলতে পারি কিনা? পারি, কারণ এবি যতটুক বিসিও কিন্তু ততটুক, তাই বিসি কে আমি এবি বলতে পারি। এই জন্য বিসি স্কয়ারকে আমি এবি স্কয়ার লিখলাম। এখন বলো তো, দুইটা এবি স্কয়ার যোগ করলে কি হয়? 2ab স্কয়ার, আর বাম পাশে আছে কি? এসি স্কয়ার। এটাকে একটু সাজায় লিখলো, 2ab স্কয়ারটাকে আগে লিখলো আর এসি স্কয়ারটাকে পরে লিখলো। এখন দুই গুণ আকারে আছে, দুইকে ওই পাশে পাঠালে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। এই যে 2 ওই পাশে গিয়ে হাফ হয়ে গেছে, হাফ এসি স্কয়ার। তো এটাই তো আমরা প্রমাণ করতে চাইছিলাম, প্রমাণ কিন্তু হয়ে গেছে, প্রমাণিত। ক নম্বর প্রশ্নটা কিন্তু সমাধান হয়ে গেল। এখন আসলে খ নম্বর প্রশ্নটা। খ নম্বর প্রশ্নটা বলতেছে যে প্রমাণ করো যে 2FEG সমান FOG। এটা কি? এটা আমাদের উদ্দীপকের সাথে রিলেটেড। তো আমরা উদ্দীপকটা একটু পড়ি। উদ্দীপকে কি বলা আছে? ও কেন্দ্র বিশিষ্ট EFHG যে বৃত্তের FHG চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ এটা, কেন্দ্রস্থ কোণ এটা। তার মানে আগে আমরা দেখি ও কেন্দ্র বিশিষ্ট EFHG বৃত্তে FHG চাপের উপর, এই যে দেখো চিত্রটা হবে এরকম। দেখো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে
ই এফ এইচ জি চাপের মধ্যে বৃত্তের মধ্যে এফ এইচ জি যে চাপটা আছে, এই যে চাপটা আছে, এই চাপের কথা বলা হচ্ছে। এই চাপের উপর কেন্দ্রস্থ আর বৃত্তস্থ কোণ কোনটা দেখো তো? কেন্দ্রস্থ কোণটা হচ্ছে এফ ও জি আর বৃত্তস্থ হচ্ছে এফ ই জি। একটু ভালো করে দেখো, কেন্দ্রস্থটা হচ্ছে এফ ও জি আর বৃত্তস্থটা হচ্ছে এফ ই জি। এটা হচ্ছে বৃত্তস্থ, এটা হচ্ছে কি কেন্দ্রস্থ। তো এখানে এটার কথাই বলা হয়েছে যে দেখো, এই যে দেখো এখানে বলা হয়েছে কি, এই কেন্দ্রস্থটা হচ্ছে এফ ও জি আর বৃত্তস্থটা হচ্ছে এফ ই জি। তো কেন্দ্রস্থটা এফ ও জি, বৃত্তস্থটা এফ ই জি। এখন আমাদেরকে এখানে প্রমাণ করতে হবে, কি করতে হবে? 2 এফ ই জি সমান এফ ও জি। 2 এফ ই জি, 2 এফ ই জি মানে কোনটা দেখো তো? 2 এফ ই জি মানে হচ্ছে এই যে 2 ইনটু এফ ই জি, মানে এই যে 2 ইনটু বৃত্তস্থ কোণ, এই 2 ইনটু এফ ই জি সমান হচ্ছে এফ ও জি। এটা হচ্ছে আমাদের প্রমাণ করতে হবে। তো চলো আমরা এটা একটু প্রমাণ করার চেষ্টা করি। তো এটা যদি এখন আমরা প্রমাণ করতে যাই, তাহলে কিভাবে এটা প্রমাণ করতে পারি সেটা একটু দেখি। এটা আমাদের উপপাদ্য 20। উপপাদ্য 20 কিন্তু আমরা পড়ছিলাম বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। কি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়। তো এখন আমরা এখানে কেন্দ্রস্থ কোণ কোনটাকে দেখি একটু ভালো করে খেয়াল করো। চাপটা হচ্ছে এফ এইচ জি চাপ। এটার মধ্যে এটা থেকে কেন্দ্রে আর কেন্দ্রে যোগ করলে যে কোণটা হয় সেটা কেন্দ্রস্থ কোণ। এটা থেকে বৃত্তে আর এটা থেকে বৃত্তে যোগ করলে যে কোণটা হয় সেটা বৃত্তস্থ কোণ। এই বৃত্তস্থ কোণ থেকে এটা দ্বিগুণ হয়, এটা 40 হলে এটা 80 হয়। তো এখন এটাকে যদি এটা সমান করতে হয়, এটার সাথে কত গুণ দিতে হবে? 2 গুণ দিতে হবে। অর্থাৎ এফ ও জি সমান 2 ইনটু এফ ই জি। এটাই প্রমাণ করতে হবে। চলো আমরা এটার প্রমাণে চলে আসি। এটাকে যদি আমরা প্রমাণ করতে যাই, প্রথমে আমরা এখানে বলবো যে দেওয়া আছে ও কেন্দ্র বিশিষ্ট এই বৃত্তে এফ এইচ জি চাপের উপরে, এটা একটা বৃত্তস্থের নাম হচ্ছে এফ ই, এই এফ ই জি আর কেন্দ্রস্থ হচ্ছে এফ ও জি। আমাদের প্রমাণ করতে হবে এই যে যেটা ছোট তার সাথে 2 গুণ করে এটা হচ্ছে এটা সমান হবে এই যে 2 ইনটু এফ ই জি সমান এফ ও জি। এরপরে আমরা অঙ্কনের ক্ষেত্রে আমরা এই যে ইপি রেখা অঙ্কন করি, কেন্দ্রগামী ইপি রেখা অঙ্কন করি। এটা হচ্ছে অঙ্কনে বলে দিব। আচ্ছা, এবার আসো আমরা হচ্ছে প্রমাণে চলে আসি। সো প্রমাণে আসলে সর্বপ্রথম আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা ত্রিভুজ সম্পর্কে আমাদের জানতে হবে। ত্রিভুজের একটা বৈশিষ্ট্য সম্পর্কে, যে ত্রিভুজের একটা বাহুকে যদি আমি বর্ধিত করি, মনে করি এই যে ত্রিভুজের এই বাহুটাকে, একটা বাহুকে আমি বাইরের দিকে বর্ধিত করলাম, তাহলে কি একটা বহিস্থ কোণ উৎপন্ন হলো। এই বহিস্থ কোণটা এই ত্রিভুজের অন্তঃস্থ যে 3টা কোণ আছে, এই 3টা কোণের মধ্যে 2টা কোণের যোগফলের সমান। কোন 2টা কোণ? এই ত্রিভুজের বহিস্থ কোণের পাশে যে কোণ আছে সেটা বাদ, বাকি যে 2টা কোণ আছে ওই 2টা কোণকে যোগ করলে যত হবে এই বহিস্থ কোণের মান তত হয়। তো তুমি যদি এখানে খেয়াল করো, আমাদের এই চিত্রের মধ্যে ইওএফ একটা ত্রিভুজ আছে। ই ও এফ, এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের বহিস্থ কোণ কে? এই যে এটা বহিস্থ কোণ না, এফ ও পি। এই যে এফ ও পি এটা হচ্ছে বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা এই ত্রিভুজের ভিতরে 3টা কোণের মধ্যে 2টার যোগফলের সমান। কোন 2টা? এই বহিস্থ কোণের সাথে যেটা আছে ওইটা বাদ, বাকি যে 2টা আমাদের হচ্ছে বিপরীত দিকে যে 2টা কোণ আছে সেই 2টার যোগফলের সমান। তাহলে এখন এই কোণ আর এই কোণ, এই 2টার যোগফলের সমান। এই কোণটার নাম কি বলতো? এফ ই ও। আর এই কোণটার নাম কি বলতো? ও এফ ই। তো এই যে দেখো এফ ই ও আর ও এফ ই, এই যে ও এফ ই বা ই এফ ও একই কথা। তো এই 2টার যোগফলের সমান। দেখছো, এটা আমরা লিখে ফেললাম। আচ্ছা, এখন আবার আসো আরেকটা জিনিস আমরা শিখি। কোন ত্রিভুজের যদি 2টা বাহু সমান হয়, সেই 2টা বাহুর বিপরীত দিকে যে 2টা কোণ আছে, এই 2টা বাহু যদি সমান হয়, এই বাহুটার বিপরীতে কোন কোণটা? এইটা। এই বাহুটার বিপরীতে কোন কোণটা? এইটা। এই 2টা কোণও কি হবে? সমান হবে। তো কোন ত্রিভুজের যদি 2টা বাহু সমান হয়, তার বিপরীত দিকে 2টা কোণও সমান হবে। তাহলে এখন তুমি যদি খেয়াল করো, আমাদের এই ত্রিভুজের মধ্যে কিন্তু 2টা বাহু সমান। কোন 2টা বাহু সমান বলো তো? এই যে এই ত্রিভুজের এই ও ই বাহুটা আর ও এফ বাহুটা, 2টা বাহু সমান। কেন? কারণ এই যে দেখো, কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্বটাকে বৃত্তের ব্যাসার্ধ বলে। কেন্দ্র থেকে বৃত্তের পরিধি পর্যন্ত দূরত্বকে বৃত্তের ব্যাসার্ধ বলে। এখন এটাও বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের ব্যাসার্ধ কখনোই 2 রকম হতে পারে না, সেম হয়। তার মানে এই বাহুটা আর এই বাহুটা, এই 2টা বাহু হচ্ছে সেম। এখানে এটাই বলা হচ্ছে, দেখো ইওএফ ত্রিভুজে ও ই আর ও এফ হচ্ছে সেম। কেন? কারণ তারা একই বৃত্তের ব্যাসার্ধ। এখন যদি এই 2টা বাহু সেম হয়, তাহলে সমান সমান বাহুর বিপরীত দিকের কোণগুলো সমান। এই বাহুর বিপরীতে এই কোণটা আছে, এই বাহুর বিপরীতে এই কোণটা আছে। এই কোণটার নাম হচ্ছে এফ ও এফ ই ও, আর এটা হচ্ছে ই এফ ও। এই 2টা কোণও কিন্তু সমান। এই যে এফ ই ও আর ই এফ ও, এই 2টাও কিন্তু সমান হবে। কারণ একটু আগে আমি বললাম যে যদি কোনো ত্রিভুজের 2টা বাহু সমান হয়, সেই 2টার বিপরীত দিকে যে 2টা কোণ থাকবে সেই 2টা কোণও সমান হবে। সো এফ ই ও আর ই এফ ও এরা কিন্তু সমান হবে। এখন আমাদের যে কাজ করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে দেখো ধাপ 1 আর 2 কে যদি আমরা একটু মিলায়ে দেখি,
ধাপ 1 আর 2 কে মিলাও। দেখো ধাপ 1 এর মধ্যে কি এই লেখাটা আছে, তো এটা আমি লিখি। দেখো এফ ও পি সমান এফ ই ও প্লাস ই এফ ও। এখন আমি এফওপির জায়গায় এফওপি আবারও লিখলাম, কোনো সমস্যা নাই। এফইও এর জায়গায় এফইও আবারও লিখলাম, কোনো সমস্যা নাই। ইএফওর জায়গায় দেখো একটু খেয়াল করো, 2 নং আমরা কি পাইছি, এই যে ইএফও কে আমি কি বলতে পারি, এফইও বলতে পারি। ইএফও আর এফইও কিন্তু সেম, সো আমি এই ইএফও যেটা আছে সেখানে আমি ইএফও না লিখে আমরা এফইও লিখব। এই যে এই ইএফওর জায়গায় আমরা কি লিখব, এফ ই ও। এখন এফওপি সমান কি হবে বলো তো, এফওপি সমান দুইটা এফইও যোগ করলে 2 এফইও হবে, 2 এফইও হবে। এফওপি সমান 2 এফইও হবে। তো এখানে এটাই বলা হয়েছে, দেখো ধাপ 3 এটাই বলা হয়েছে এফওপি সমান 2 এফইও। এই যে এই সমীকরণ আর এই সমীকরণ এই দুইটাকে মিলায় আমরা পাইছি এফওপি সমান 2 এফইও। তাহলে এফওপি সমান 2 এফইও মানে কোনটা একটু ভালো করে খেয়াল করো। এই যে এফওপি সমান 2 এফইও, এফওপি কোনটা দেখো তো, এফওপি মানে এই যে এই কোনটা, এই নিচের কোনটা সমান টু এফ ই ও, এই যে 2 ইন্টু এফ ই ও। তার মানে এফওপি এই যে এই কোণটা সমান 2 ইন্টু এফ ই ও, অর্থাৎ নিচের কোণটা সমান 2 ইন্টু উপরের কোণ। তাহলে আমরা এতক্ষণ ধরে কাহিনী করলাম এই নীল ত্রিভুজে যে বাম পাশের ত্রিভুজটা নিয়ে। এখন যদি আমরা ডান পাশের ত্রিভুজ নিয়েও কাজ করি তাহলে কি পাবো দেখো তো, এই যে এই কোণটা, এখন যদি আমরা এই যে এই ত্রিভুজটা নিয়ে কাজ করি তাহলে কি পাবো, এখানেরও এই নিচের কোণটা সমান, অর্থাৎ জিওপি সমান জিওপি সমান এই 2 ইন্টু উপরের কোণটা, তাই না? 2 ইন্টু এই উপরের কোণটার নাম কি, জিইও কোণ। 2 ইন্টু জিইও কোণ, এই যে 2 ইন্টু জিইও কোণ, অর্থাৎ এই ত্রিভুজটা নিয়ে ও জিই ত্রিভুজটা নিয়ে যদি আমরা এখন কাজ করি তাহলে আমরা পাবো জিওপি সমান 2 ইন্টু জিইও। এটাই দেখো এখানে বলা আছে যে এখন একইভাবে ওই পাশের ত্রিভুজটা নিয়ে যদি আমরা কাজ করি, ইওজি ত্রিভুজটা নিয়ে কাজ করি, তাহলে আমরা পাবো জিওপি সমান 2 ইন্টু জিইও, এটা আমরা পাবো। তো যাই হোক, এখন ধাপ 3 আর 4 এর মধ্যে আমরা দুইটা সমীকরণ পাইলাম। ধাপ 3 এর মধ্যে আমরা পাইলাম এফওপি সমান 2 এফইও, আর ধাপ 4 এ পাইলাম জিওপি সমান 2 জিইও। এখন আমরা এই দুইটাকে যোগ করে দেব, ধাপ 3 আর 4 কে যোগ করে দেব। দেখো ধাপ 5 এ কি 3 আর 4 কে যোগ করা হয়েছে। যোগ করার নিয়ম হচ্ছে বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ, অর্থাৎ এফওপির সাথে জিওপি যোগ। এই যে দেখো এফওপি প্লাস জিওপি। এবার ডান পক্ষের সাথে ডান পক্ষ যোগ, এই যে 2 এফইও এর সাথে 2 জিইও যোগ। এই যে দেখো 2 এফইও এর সাথে 2 জিইও যোগ করে ফেললাম। 2 এফইও এটার সাথে যোগ করলাম 2 জিইও, তাহলে এই দুইটাকে কিন্তু আমরা যোগ করে ফেললাম। এখন এই দুইটাকে যোগ করার পরে এখন দেখো এফওপি প্লাস জিওপির জায়গায় যেটা, সেই জায়গায় লেখা হচ্ছে এফওজি। কত হচ্ছে এফওপি প্লাস জিওপি তে কেন এফওজি লেখা হয়েছে সেটা একটু পরে দেখছি। তারপরে এইখান থেকে একটা 2 কমন যায়, 2 কমন গেলে এখানে কি থাকে, এফইও প্লাস জিইও। আচ্ছা বুঝলাম। এখন আসো এফওপি প্লাস জিওপি এটাকে এফওজি কেন লেখা হয়েছে একটু ভালো করে আমরা দেখি যে এফওপি প্লাস জিওপি সমান এফওজি কেমনে হয়। তো এফওপি মানে কোনটা ভালো করে দেখো, এফওপি মানে এই কোনটা, আর জিওপি মানে এই কোনটা। এই দুইটা কোণকে যোগ করলে কি এই পুরা কোণটা পাওয়া যায় না, এই পুরা কোণটার নাম হচ্ছে এফওজি। তার মানে এই পুরা কোণটাকে আমরা কি বলবো, এফওজি পাওয়া যায়। তো এই জন্য এই যে এফওপি প্লাস জিওপি এটাকে এফওজি লেখা হয়েছে। আর এই দুই জায়গা থেকে আমরা একটা 2 যদি কমন নেই তাহলে এখানে এফইও থাকবে, এখানে জিইও থাকবে। সো এফইও আর জিইও যোগ করলে এফইজি কেমনে হয় সেটা আমরা এখন দেখব। দেখো এফইও মানে হচ্ছে এই কোণটা, দেখো এফইও মানে এই কোণটা, আর জিইও মানে এই কোণটা। এখন এই দুইটাকে যদি যোগ করে তাহলে কি পাই বলো তো, এফইজি, এই যে এই কোণটা পাই। তার মানে এফইও আর জিইও যোগ করলে আমরা যে কোণটা পাই তার নাম হচ্ছে এফইজি। তো এখানে এফইজি লেখা হয়েছে, এই যে ভালো করে খেয়াল করো এখানে লেখা হয়েছে এফইজি। তো তাহলে আমাদের কিন্তু প্রমাণ হয়ে গেল, কি প্রমাণ হলো, এফওজি সমান 2 ইন্টু এফইজি। এই যে এফওজি সমান 2 ইন্টু এফইজি, এটাই কিন্তু আমাদের প্রমাণ করার কথা ছিল। সো এটা কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেল। তাহলে আমাদের 2 নাম্বার ক্ষয়ের প্রশ্নটা কিন্তু শেষ হয়ে গেল। এখন আমরা গ নাম্বার প্রশ্নটা সমাধান করব। তো গ নাম্বার প্রশ্নে কি বলা আছে আমরা সেটা একটু দেখি। আর খ নাম্বার প্রশ্নটা কিন্তু উপপাদ্য 20, খুবই গুরুত্বপূর্ণ, এটা ভালো করে শিখতে হবে সবার। আচ্ছা, গ নাম্বার প্রশ্নে বলা হচ্ছে এই যে চিত্রটা আছে, এই যে ও কেন্দ্র বিশিষ্ট ইএফজিএইচ বৃত্তে এই চাপটা আছে, বৃত্তস্থ কেন্দ্রস্থ আছে, যাই হোক। এখন গ নাম্বারে বলতেছে যদি এফইএইচ আর জিএইচইজি
এই দুইটা সমান যদি 90 ডিগ্রি হয় প্রমাণ করো এফ ও জি বিন্দু তিনটি সমরেখ। এখন সমরেখ মানে কি দেখো, তিনটা বিন্দু যদি একই রেখার মধ্যে হয় তাহলে এই তিনটা বিন্দুকে বলা হয় সমরেখ, মানে সমান রেখায় তারা আছে। যেমন এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এটা কিন্তু সমান রেখা নাই, এটা দুইটা রেখা, এই যে একটা রেখা, এই যে একটা রেখা, দুইটা রেখার মধ্যে আছে। কিন্তু এইখানে দেখো এই যে তিনটা বিন্দু, এই তিনটা বিন্দু কিন্তু একই রেখায় আছে, তার মানে এই তিনটা বিন্দুকে সমরেখা বলা। এখন আমাদের প্রমাণ করতে হবে এফ ও জি এই তিনটা বিন্দু একই রেখায় আছে, যেখানে বলে দিয়েছে আমাদের এফইজি আর এইচইজি এই দুইটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তো এটা চিত্রটা যদি আমরা দেখি, চিত্রটা কেমন সেটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এই যে দেখো, এই যে আমাদের হচ্ছে চিত্রটা হচ্ছে এইটা, ঠিক আছে? এই যে এফ এইচ জি ই এটা হচ্ছে আমাদের একটি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এখন আমাদের এখানে বলা হচ্ছে যে এফ ই এইচ আর এইচ ই জি এটার মান হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এফ ই এইচ এই কোণটা আর এইচ ই জি এই কোণটা, অর্থাৎ এই দুইটা কোণকে যোগ করলে টোটাল 90 ডিগ্রি হয়। আমাদের প্রমাণ করতে হবে এই এফ বিন্দু, ও বিন্দু আর জি বিন্দু এরা একই রেখার মধ্যে আছে। তো চলো কি আর করার, আমরা প্রমাণ করার চেষ্টা করি। প্রথমে যা বলা আছে সেটা আমরা লিখলাম। এখন অঙ্কনের মধ্যে এসে আমরা বলবো ও আর এইচ যোগ করি, এই যে ও এর সাথে এইচ যোগ করি, ও আর এফ যোগ করি, ও এর সাথে এফ যোগ করি, ই আর ও যোগ করি, এই যে ই এর সাথে ও যোগ করি, ঠিক আছে? তো যাই হোক, এখন আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এফ এইচ চাপের কথা চিন্তা করব। এফ এইচ চাপ বলতে এই যে এই উপচাপ, এফ এইচ উপচাপ, এখানে কেন্দ্রস্থ কোণটা কে বলতো? এফ ও এইচ, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর বৃত্তস্থ কোণটা কি? এফ ই এইচ, এটা হচ্ছে কি কোণ? বৃত্তস্থ কোণ। তাহলে এফ ই এইচ আর এফ ও এইচ কেন্দ্রস্থ আর বৃত্তস্থ দুইটা কোণ পাইলাম। এখন আমরা জানি, একটু আগে আমরা প্রমাণ করছি কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের মধ্যে সম্পর্ক হচ্ছে বৃত্তস্থ কোণটা ছোট হয় তার সাথে 2 গুণ করলে কেন্দ্রস্থ সমান হয়, অর্থাৎ এফ ও এইচ সমান 2 ইন্টু এফ ই এইচ। এই যে এফ ও এইচ সমান 2 ইন্টু এফ ই এইচ। এখন আবার একইভাবে যদি আমরা এইচ জি চাপের কথা চিন্তা করি, এইচ জি চাপ কোনটা? এই যে এই চাপটার কথা যদি আমরা চিন্তা করি, দেখো এইচ জি চাপ মানে হচ্ছে এই চাপটা। এখানে কেন্দ্রস্থ কোণকে এই যে জি, এইচ এর সাথে ও, এইচ এর সাথে জি, এই জি এর সাথে ও, কেন্দ্র যদি আমরা যোগ করে দিই তাহলে যে কোণটা সেটা কেন্দ্রস্থ কোণ। বৃত্তস্থ কোণ কোনটা? এই যে দেখো জি এর থেকে বৃত্তে, এইচ থেকে বৃত্তে গিয়ে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটাকে বলবো বৃত্তস্থ কোণ। তো এই দুইটার মধ্যে সম্পর্ক কি হবে? বৃত্তস্থ কোণ ছোট হয় তার সাথে 2 গুণ করলে কেন্দ্রস্থ সমান হবে। এখানে সেটাই বলে দিয়েছে। দেখো একইভাবে এইচ জি চাপের মধ্যে এইচ ও জি, এই যে কেন্দ্রস্থ কোণটা এইচ ও জি, এটা সমান হবে 2 ইন্টু এইচ ই জি। এই যে দেখো 2 ইন্টু এইচ ই জি সমান হবে। ফাইন, এবার আসো আমরা যোগ করে দিব কি? এই যে আমাদের 1 নংয়ে যে সমীকরণ পাইছি আর 2 নংয়ে যে সমীকরণটা পাইছি এই দুটো যোগ করে দেব। তাহলে এখানে বাম পক্ষে এফ ও এইচ লিখলাম এফ ও এইচ, এখানে বাম পক্ষে এইচ ও জি, এই যে এখানে লিখলাম এইচ ও জি, এখানে ডান পক্ষে 2 ইন্টু এফ ই এইচ লিখলাম 2 ইন্টু এফ ই এইচ, এখানে ডান পক্ষে 2 ইন্টু এইচ ই জি, এই যে লিখলাম 2 ইন্টু এইচ ই জি। এখন এই দুইটা থেকে আমি একটা 2 কমন নিলাম। 2 কমন নিলে কি পাই? এখানে এফ ই এইচ পাই, এখানে এইচ ই জি পাই। এখন এফ ই এইচ আর এইচ ই জি যদি আমরা দেখি, এই যে এফ ই এইচ আর এইচ ই জি এই দুইটার যোগফল কিন্তু 90 ডিগ্রি প্রশ্নেই বলা ছিল, প্রশ্নের মধ্যেই বলা ছিল যে এফ ই এইচ আর এইচ ই জি এই দুইটার যোগফল হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই দুইটার যোগফল আমি 90 বসাইলাম। এখন 90 এর সাথে 2 গুণ করলে কত হয়? 180। তার মানে এখানে আমরা ধাপ 3-এ 180 পেয়ে গেলাম এফ ও এইচ প্লাস এইচ ও জি। এখন এফ ও এইচ আর এইচ ই জি এই দুইটা যদি এফ ও এইচ আর এইচ ও জি, এই যে এইচ ও জি এই দুইটার যোগফল যদি 180 ডিগ্রি হয়, এর মানে কি? 180 ডিগ্রি মানে কি? এক সরল কোণ। একটু ভালো করে যদি খেয়াল করো, এফ ও এইচ আর এইচ ও জি, তোমাকে যদি এখানে আমি বলি যে হচ্ছে তিনটা বিন্দু যদি সমরেখা হয় তাহলে সেখানে এক জায়গায় কত ডিগ্রি কোণ উৎপন্ন হয় বলো তো? একটা বিন্দুতে কত ডিগ্রি? 180 ডিগ্রি কোণ উৎপন্ন হয়। যাই হোক, এখন আমি যদি বলি যে এখানে আমি একটা কোণ দিলাম যে এ, এটা হচ্ছে মনে করো বি, এটা হচ্ছে মনে করো ডি, আর এটা হচ্ছে সি। এখন আমি বললাম এ বি ডি এই কোণটা আর সি সি বি ডি এই কোণটা, এই দুইটা কোণ যোগ করলে 180 ডিগ্রি হয়। সাপোজ আমি এই কথা বললাম এ বি ডি আর সি বি ডি এই দুইটা যোগ করলে 180 হয়। তো 180 হলেই তো সেটা একটা সরল রেখা, আর সরল রেখা মানেই তিনটা বিন্দু কি হবে? সমরেখা হবে। এখন তুমি যদি খেয়াল করো আমাদের এখানে যে দুইটা কোণ ছিল, কোন দুইটা কোণ? এফ ই এইচ আর এইচ ই জি, এই যে এই এফ ও এইচ আর এইচ ও জি, একটু ভালো করে খেয়াল করো এই যে দুইটা কোণ আছে এই দুইটা কোণের মান কত আসছে? 180।
এই দুটো কোণের যোগফল 180। এখন তুমি দেখো FOH আর HOG এরও কিন্তু একই সাথে আছে। চিত্রের দিকে যদি তুমি খেয়াল করো, FOH কোনটা দেখো তো, FOH মানে এই কোণটা, আর HOG মানে এই কোণটা, এই দুটো পাশাপাশি, এই জন্য এই দুটাকে বলা হয় এরা সন্নিহিত কোণ। তো দুইটাই সন্নিহিত কোণ একই সাথে আছে এবং এই দুইটাকে যোগ করলে 180 ডিগ্রি হচ্ছে। এর মানে হচ্ছে এই F O আর G এরা একই রেখার মধ্যে আছে। বুঝতে পারছো? এরা একই রেখার মধ্যে আছে। 180 ডিগ্রি মানে একটা সরল রেখা হয়। তো এই জন্য বলতেছে যেহেতু FOH আর HOG সন্নিহিত কোণ, সন্নিহিত কোণ মানে এরা পাশাপাশি আছে এবং দুইটাকে যোগ করলে 180 হচ্ছে। তার মানে এই রেখাটা অবশ্যই একটা সরল রেখার মধ্যে আছে আর এই রেখার মধ্যেই তিনটা বিন্দু অবস্থিত। তো এখানে এই জন্য বলতেছে অতএব FOG বিন্দু তিনটি সমরেখা। তো আশা করি সবাই এই সৃজনশীল প্রশ্নটাও বুঝতে পেরেছো। পরবর্তীতে ইনশাআল্লাহ আরেকটা পর্বে তোমাদের সাথে অন্য একটা ভিডিও নিয়ে অন্য একটা প্রশ্নের ক্লাসে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।